হ্যালো স্টুডেন্ট, আই এম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, আজকে তোমাদের একটি নতুন ক্লাস শুরু হচ্ছে, যেটা হলো ভারতীয় সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান পলিটি। তো তোমরা সবাই কম বেশি কিন্তু পলিটি পড়েছো, এবং কেউ যদি পলিটির কোনো কনসেপ্টে সমস্যা হয়ে থাকে তাহলে সে আমাদের এই কোর্সটা কিন্তু নিতে পারো। আমাদের অ্যাপ্লিকেশন জিএস একাডেমি অ্যাপ্লিকেশনে ভারতীয় সংবিধানের একটা পুরো নতুন কোর্স এসেছে, যেখানে তোমাদের ডেসক্রিপটিভ ভাবে ভারতীয় সংবিধানের ফুল নোটস তৈরি করে দেওয়া হবে আলোচনার মাধ্যমে। এছাড়া বিভিন্ন এমসিকিউ সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা হবে। তো এই কোর্সটা অনেক দিন ধরেই চলবে। তোমরা যারা ইচ্ছুক তারা জিএস একাডেমি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে মাত্র 249 টাকার বিনিময়ে এই কোর্সটা কিন্তু তোমরা পারচেস করতে পারো। তো যারা একদম নতুন কম্পিটিটিভের দুনিয়ায়, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবে। আর কি করবে, নোটস বানাবে, কিন্তু একটা নোটস খাতা বানাবে, যেখানে কিন্তু সমস্ত কিছু আমি যা যা বলবো সেগুলো নোট করে নেবে। তো আজকের ক্লাস শুরু করছি। আর কেউ যদি মনে করো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, সে ডাইরেক্ট আমাকে কিন্তু এসএমএস করতে পারো এই নাম্বারে, ঠিক আছে? 9734419357। এই কোর্সে আমরা কিন্তু তোমাদের পলিটির যত যাবতীয় সমস্ত কনসেপ্ট কিন্তু এখানে ডেসক্রিপটিভ ভাবে আলোচনা করব, আর তারপরে শেষে কিন্তু আমরা এমসিকিউ করব। তো পলিটির সূচনা পর্বে আমরা কি দেখব? দেখব যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রবেশ ঘটবে, তাই তো? মেডিভেল হিস্ট্রির পরে যখন আমরা শেষের দিকে যখন দেখব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসছে, ওটা হলো মডার্ন হিস্ট্রির শুরু বলতে পারো। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা, সেই কোম্পানিকে ভারতে এসেছিল মূলত কি বাণিজ্যের জন্য, কিন্তু কিন্তু এর পরবর্তীকালে আমরা দেখতে পাই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কি শাসন ব্যবস্থাটা পরিচালনা করছে। কিন্তু ওরা কিন্তু রেসপন্সিবল ছিল কার কাছে? ইংল্যান্ডের রাজা রানীদের কাছে কিন্তু ওরা রেসপন্সিবল ছিল। এবং ইংল্যান্ড থেকে, ব্রিটেন থেকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্ট প্রেরণের মাধ্যমে ভারতের কিন্তু এই শাসন ব্যবস্থাটা চলত। তো যে সমস্ত অ্যাক্টগুলো মনে করো ব্রিটেন থেকে আসতো, যে সমস্ত অ্যাক্টগুলো ব্রিটেন থেকে আসতো, সেই অ্যাক্টগুলো একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের সংবিধান তৈরির ক্ষেত্রে। তো আমাদের সংবিধান শুরু প্রাককালেই আমরা এই অ্যাক্টগুলো সম্পর্কে পড়ব। অ্যাক্টগুলো সম্পর্কে পড়ব বলতে যে সমস্ত অ্যাক্ট ব্রিটেন থেকে এসেছিল এবং যার উপর বেস করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন কাঠামো পরিচালনা করত, তো সেই অ্যাক্টগুলো সম্পর্কে আমাদের প্রথমে পড়তে হবে। তো দেখো এখানে কি বলেছে আমাদের এখানে এইটুকু নোটসে। ব্রিটিশরা ভারতে ব্যবসায়ী হিসাবে এসেছিল, এটা আমরা সবাই জানি। রানী এলিজাবেথ ওয়ানের দেওয়া সনদ দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠন হয়েছিল? 1600 খ্রিস্টাব্দে গঠিত হয়, আমরা জানি। কোম্পানির কাজ নিয়ন্ত্রণ করার জন্য কিছু আইন করা হয়। কোম্পানি তার যে কাজটা নিয়ন্ত্রণ করবে তার জন্য কিছু আইন করা হয়। নিম্নরূপ এই আইন দ্বারা ভারতীয় সংবিধান তৈরি হয়। হ্যাঁ, মানে এই তৈরি ভারতীয় সংবিধান, নিম্নরূপ এই আইন দ্বারা তৈরি ভারতীয় সংবিধান। তার মানে কি? আমি বললাম না, অ্যাক্ট বা আইন যেগুলো পাঠানো হবে, সেই অ্যাক্টের উপরেই বেস করে তৈরি হবে কি আমাদের ভারতীয় সংবিধান। তো চলো তারপরে কি বলছে। 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের শাসক রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে একটি সনদ অর্জন করে। এটি প্রাচ্যের সাথে বাণিজ্য করার একমাত্র অধিকার দেয়। এইগুলো তো তোমরা সবাই জানো। তো ভারতের যে সংবিধান, এই সংবিধান তৈরির জন্য যে সমস্ত অ্যাক্টগুলো এসেছিল, সেই অ্যাক্টগুলোকে যদি আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করি, তাহলে আমি বলবো কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট। এটাই তো কনস্টিটিউশনের ডেভেলপমেন্ট হচ্ছে। সেই কনস্টিটিউশনের ডেভেলপমেন্ট আমি বলবো দুটো ভাগে ভাগ করা যায়। ডেভেলপমেন্ট অফ কনস্টিটিউশন,
ডেভেলপমেন্ট অফ কনস্টিটিউশন দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা ভাগ হলো কোম্পানি রুল, কোম্পানি রুল যেটা আমরা দেখব 1773 থেকে 1857 সাল পর্যন্ত। বিষয়গুলো আমি তোমাকে আরেকটু সিম্পলিফাই করছি, বিষয়টা কি বলতে চাইছি আমি। আর একটা দেব ক্রাউন রুল, এটা 1858 থেকে 1947 সাল। ব্যাপারটা এবার আমি একটু ভেঙে বলি তোমাদেরকে। মানে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আমাদের সমস্ত শাসন কিন্তু চালাচ্ছে। তো এইরকম ভাবে চলতে থাকে শাসন, আর হলো অ্যাক্ট ব্রিটেন থেকে আসতে থাকে। পরবর্তীকালে 1857 সালে আমরা জানি ভারতে একটা বিদ্রোহ ঘটে, যেটা মহাবিদ্রোহ নামে পরিচিত। সেই বিদ্রোহের পর ভারতের কিন্তু যে রাজনৈতিক মহল সেটা কিন্তু পুরোপুরি হেলে গেছে। এবং এর পরিপ্রেক্ষিতে কি হয় যে ভারতের যে শাসন ব্যবস্থা পুরো দায়ভারটা চলে যায় ব্রিটেনের রানীর হাতে। তো আমরা এর জন্যই 1773 থেকে 1857 পর্যন্ত আমরা পড়বো কোম্পানি রুল, আর তারপর 1858 থেকে 1947 অর্থাৎ ভারতের স্বাধীনতা পর্যন্ত পুরোপুরি পড়বো ক্রাউন রুল। ক্রাউন রুল মানে ব্রিটেনের রানীর কাছে ডাইরেক্ট কি চলে যাচ্ছে? ভারতের শাসনের অধিকার। তো এরই জন্য প্রথম কোম্পানি রুলের ক্ষেত্রে আমরা প্রথমে 1773 সাল থেকে দেখছি। তাহলে প্রথমে 1773 সালে কি এসেছিল আমরা দেখব। প্রথমে কোম্পানি রুলে, এই যে আমি তোমাদের ভাগ করে দিয়েছি কোম্পানি রুল। তো কোম্পানি রুলে প্রথম যে অ্যাক্টটা এসেছিল তার নাম হলো রেগুলেটিং অ্যাক্ট, তোমরা বাংলায় লিখে নেবে রেগুলেটিং অ্যাক্ট 1773। তো রেগুলেটিং অ্যাক্টের দ্বারা কি হয়েছিল আমি যদি একটু প্রথমে বলি তোমাদের। রেগুলেটিং অ্যাক্টের দ্বারা একটা কাজ করা হয়েছিল যে কোম্পানিকে 20 বছরের জন্য বাণিজ্যের অধিকার দেওয়া হয়েছিল। তাহলে তুমি প্রথমে একটা পয়েন্ট লিখে রাখতে পারো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 20 বছরের বাণিজ্যের অধিকার দেওয়া হয়। এরপরে কি বলছে আমরা একটু দেখি। ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত প্রথম পদক্ষেপটি ছিল ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিষয়গুলো নিয়ন্ত্রণ করা। মানে ব্রিটিশ সরকার, ব্রিটেনের যে সরকার, সে কি চেয়েছিল? এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ভারতে এসেছে, কিন্তু তার যে বিষয়গুলো সেগুলো যেন নিয়ন্ত্রণ তারা করতে পারে। এটি প্রথমবারের মতো কোম্পানির রাজনৈতিক ও প্রশাসনিক কার্যগুলিকে স্বীকৃতি দেয়। তাহলে এই যে এটি বলতে কোনটার কথা বলছে বলতো? এই যে অ্যাক্টের দ্বারা, মানে রেগুলেটিং অ্যাক্ট 1773 দ্বারা কোম্পানিকে ভারতে কিসের অধিকার দিল? রাজনৈতিক ও প্রশাসনিক কার্যাবলীতে স্বীকৃতি দিল। এরপরে কি বলছে? বাংলার গভর্নর জেনারেল হিসাবে মনোনীত করা হলো এবং তাকে সহায়তা করার জন্য 4 সদস্যের একটি নির্বাহী পরিষদ তৈরি করা হলো। 4 সদস্যের একটা নির্বাহী পরিষদ তৈরি করা হলো। বলছে এই ধরনের প্রথম গভর্নর, আচ্ছা এই যে মানে বাংলার যে গভর্নর জেনারেল হিসাবে, বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল বানানো হলো। এই যে প্রথম যে গভর্নর জেনারেল সে কে ছিল? তোমরা সকলেই মোটামুটি পড়েছো, লর্ড ওয়ারেন হেস্টিংস ছিল। তো ভারতের প্রথম যে গভর্নর জেনারেল ছিল সে হলো বাংলার গভর্নর জেনারেল ছিল লর্ড ওয়ারেন হেস্টিংস। এর পরবর্তীকালে কি হয়? ওয়ারেন হেস্টিংস ছিল। তাহলে তোমাদের এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, প্রথম গভর্নর জেনারেল তো ওয়ারেন হেস্টিংস, আর শেষ গভর্নর জেনারেল যদি জিজ্ঞাসা করে তাহলে তুমি সেটা কি উত্তর দেবে? শেষ গভর্নর জেনারেল। আর কিন্তু তোমার বাংলার গভর্নর যেমন ছিল প্রথম, ঠিক আছে, বাংলার গভর্নর যেমন ছিল তেমনি বাংলার গভর্নর ছিল হলো শেষ বাংলার গভর্নর, আর বাংলার গভর্নর জেনারেল হিসাবে কিন্তু প্রথমেই ছিল ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, কেন আমরা জানি বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ এবং শেষ গভর্নর হলো ওয়ারেন হেস্টিংস।
আর এই ওয়ারেন হেস্টিংসই বাংলার প্রথম গভর্নর জেনারেল। কেন এই ঘটনাগুলো হয়েছিল, এই জিনিসগুলো আমরা ইতিহাসে একটু বেশি ডেসক্রিপটিভ ভাবে পড়বো যখন কিনা মডার্ন হিস্ট্রিটা শুরু করব। তো দেখো এর পরবর্তীকালে কি হয়, এর পরবর্তীকালে আমাদের কলকাতায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয় 1774 সালে। কোন অ্যাক্টের দ্বারা? 1773 রেগুলেটিং অ্যাক্টের দ্বারা কলকাতায় একটা সুপ্রিম কোর্ট তৈরি হয়, যেখানে একজন প্রধান বিচারপতি ছিলেন আর 3 জন অন্যান্য বিচারক ছিলেন। তো প্রধান বিচারপতি যিনি ছিলেন তার নাম ছিল এলিজা এমপে। তার নাম ছিল কি? এলিজা এমপে। লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করে নিও। এলিজা এমপে। তো ইনি ছিল মানে এই কলকাতায় যে সুপ্রিম কোর্ট হয়েছিল তার প্রথম প্রধান বিচারপতি। আর 3 জন যে অন্যান্য বিচারক ছিলেন তারা হলেন একজন জন হাইড, 1 নম্বর জন হাইড, 2 নম্বর লর্ড চেম্বার্স, আর 3 নম্বর হলো লর্ড ল্যাম্পস্টার। লর্ড ল্যাম্পস্টার এই 3 জন ছিলেন সহ বিচার। তো এই ক্ষেত্রে এই সময় কি হয়, যখন প্রধান মানে সুপ্রিম কোর্ট তৈরি হয় এর পরবর্তীকালে ওয়ারেন হেস্টিংস আর এই এলিজা এমপে এদের কিন্তু মধ্যে দারুণ একটা বন্ধুত্ব মনোভাব ছিল, ঠিক আছে? এলিজা এমপে আর কার মধ্যে? ওয়ারেন হেস্টিংসের মধ্যে। আচ্ছা, এলিজা এমপে এসেছে কি করতে? বিচার দিতে, তাই তো, বিচারক। আর ওয়ারেন হেস্টিংস এসেছে কিসের জন্য? শাসন কার্যের পরিচালনা করার জন্য। তো এক্ষেত্রে কি হয়, দুজনের বন্ধুত্বে ভারতে যে এক্সিকিউটিভ অ্যান্ড যে জুডিশিয়ারি এই দুটো মিলিত হয়ে যায়। এর ফলে তোমরা বুঝতেই পারছো এটা খুব প্রভাব পড়বে জনগণের উপরে। মানে জনগণ তার কি হক নিতে পারবে না, কেননা সেখানে তোমার বিচারপতি নিজেই কার সাথে জড়িয়ে রয়েছে, মানে যে এক্সিকিউটিভ যে শাসনকর্তা তার সাথে জড়িয়ে রয়েছে। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা জানি 3 জন ব্যক্তি, 1 নম্বর সরব হয়েছিল ভারতের অনেক জনগণ, তার মধ্যে 3 জন ব্যক্তি যাদেরকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল। এক ছিল নন্দকুমার, 2 ছিল চৈত সিং, আর 3 নম্বর হলো ঘসেটি বেগম। তো এই 3 জন কিন্তু কার বিরুদ্ধে সরব হয়েছিল? ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে। কারণ তিনি আর যে প্রধান বিচারপতি এরা দুজনে একে অপরের সাথে কিন্তু মিলিত ছিল এর জন্য। তো এর ফলে এলিজা এমপি এদেরকে ফাঁসির সাজা শোনায়। এবং এই বিষয়টাই যখন পরবর্তীকালে ব্রিটেনের সভায় আলোচনা হয় তখন কিন্তু এই গভর্নর জেনারেল যে ওয়ারেন হেস্টিংস তাকে কিন্তু কি করা হয়? ইমপিচ করা হয়। তাহলে পরীক্ষায় একটা কোশ্চেন আসতে পারে, ভারতের একমাত্র গভর্নর জেনারেল যিনি কিনা ইমপিচ হয়েছিল, ইমপিচ অর্থাৎ পদ অপসারণ হয়েছিল, ইমপিচ হয়েছিল, তার নাম কিন্তু ওয়ারেন হেস্টিংস। এটা একটু লিখে রাখবে তোমরা, হ্যাঁ। ওয়ারেন হেস্টিংস হলো প্রথম ভারতের একজন একমাত্র গভর্নর জেনারেল যিনি কিনা ইমপিচ হয়েছিল ব্রিটেনের দরবারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখব পরবর্তীকালে
1773-এর পরে 1784 সালে এসেছিল পরবর্তী যে অ্যাক্ট, সেটা হলো পিট ইন্ডিয়া অ্যাক্ট বা পিটের ভারত শাসন আইন, পিট ইন্ডিয়া অ্যাক্ট। আচ্ছা, পিট ইন্ডিয়া অ্যাক্ট তাহলে কেন ভারতে আসলো? কেননা এখানে যে ঘটনাটা ঘটেছিল, ওয়ারেন হেস্টিংস অর্থাৎ এক্সিকিউটিভ আর এলিজা এমপে অর্থাৎ এলিজা এমপে কি ছিল, জুডিশিয়ারি, এই দুজন কিন্তু মিলিত হয়ে গেছিল। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু পিটের ভারত শাসন আইন হয়। এবং এই আইন যখন এসেছিল তার প্রথম কাজ হয় কি করা, যেন এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি এদেরকে পৃথক করা, সেপারেশন অফ, তাই করতে হবে, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। অর্থাৎ মানে ন্যায় ব্যবস্থাকে শাসন ব্যবস্থা থেকে পৃথক করা। দেখো এছাড়া কি করেছিল, ডিস্টিংগুইশ বিটুইন কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশন অফ দ্য কোম্পানি, কোম্পানির কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যের যে বিষয়টা আর পলিটিক্যাল এই ফাংশনগুলোকেও পৃথক করেছিল। ইট এস্টাবলিশ ডবল গভর্নমেন্ট তৈরি করেছিল। মানে পিটের ভারত শাসন আইনটা কি তৈরি করেছিল, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ইট এস্টাবলিশড এ সিস্টেম অফ ডবল গভর্নমেন্ট। আচ্ছা, এই ডবল গভর্নমেন্ট বলতে কি বোঝাচ্ছে, এ নিউ বোর্ড অফ কন্ট্রোল, একটা নতুন বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়েছিল, যেটা কিনা ম্যানেজ করবে পলিটিক্যাল অ্যাফেয়ার্স, মানে বুঝতে পারছো রাজনৈতিক বিষয়গুলো দেখাশোনা করবে। আর একটা কোর্ট অফ ডিরেক্টরস, যেটা দেখবে কমার্শিয়াল অ্যাফেয়ার্স, ঠিক আছে, কমার্শিয়াল অ্যাফেয়ার্স কিন্তু, ঠিক আছে। এই দুটো একেই বলা হচ্ছে ডবল গভর্নমেন্ট। ডবল গভর্নমেন্ট বলতে কি বোঝাচ্ছে, মনে রাখবে বোর্ড অফ কন্ট্রোলস অ্যান্ড কোর্ট অফ ডিরেক্টরস, যেটা কিনা বোর্ড অফ কন্ট্রোলটা কি দেখবে পলিটিক্যাল অ্যাফেয়ার্স, আর কোর্ট অফ ডিরেক্টরস যেটা সেটা কমার্শিয়াল অ্যাফেয়ার্স, এটা কিন্তু দেখবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখব পরবর্তী যে আইনটা এসেছিল সেটা হলো 1793। ভাই তুমি যদি একটু লক্ষ্য করো, প্রথম যে আইনটা এসেছিল না, প্রথম আইনটা এসেছিল 1773। দেখছো তোমরা, যেহেতু 20 বছরের বাণিজ্যের অধিকার দেয়া হয়েছে কোম্পানিকে, কত বছরের বাণিজ্যের অধিকার দেওয়া হয়েছে, 20 বছরের। তাহলে 20 বছর মানে পরে আবার নিশ্চয়ই পরের একটা আসবে, তাহলে পরের একটা 1773-এর পরে 1793-তেই আসার কথা ছিল। কিন্তু মাঝে কি ঘটে গেছিল, মাঝে ঘটে গেছিল মানে এলিজা এমপে আর ওয়ারেন হেস্টিংসের একটা মেলবন্ধন, যেটা কিনা ভারতে একটা ক্রাইসিস সৃষ্টি করেছিল। এর জন্য তড়িঘড়ি কিন্তু একটা নতুন অ্যাক্ট পাঠাতে হয়েছিল ব্রিটেনের সরকারকে, সেটা 1784 সালে, যেটা হলো পিটের ভারত শাসন আইন। এবং এটার দ্বারা কি বলবৎ করা হয়, জুডিশিয়ারি আর এক্সিকিউটিভকে পৃথক করা হয়। খুব সুন্দরভাবে বুঝেছো নিশ্চয়ই। আর এটাই কি তৈরি করে, এই ডবল গভর্নমেন্ট প্রথা চালু করে। ডবল গভর্নমেন্ট মানে জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ পৃথক হয়ে গেল, ঠিক আছে। এইবার দেখো 1773-এর পরে আমি কি বলেছিলাম, 20 বছর পরে তোমার একটা অ্যাক্ট আসবে, অর্থাৎ 1793 তোমার অ্যাক্ট আসতে বাধ্য 20 বছর পরে, যেহেতু 20 বছরের অধিকার আছে। এটা কি করলো, প্রথমে এসেই এক্সটেন্ডেড মানে বর্ধিত করলো দ্য ট্রেড মনোপলি, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাণিজ্যে যে একনায়কতন্ত্র সেইটা, অফ দ্য কোম্পানি ইন ইন্ডিয়া অ্যানাদার পিরিয়ড অফ 20 ইয়ার্স। এই যে 20 বছরের জন্য আরো কি করা হলো, বাণিজ্যের অধিকারকে বর্ধিত করা হলো। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো 1773-এ যে রেগুলেটিং একটা এসেছিল, আর 1793 পরবর্তী অ্যাক্ট আসার কথা ছিল, কিন্তু তার মধ্যে এক্সট্রা অ্যাক্ট এসেছে, সেটা হলো 1784-র পিট ইন্ডিয়া আইন। যে পিট ইন্ডিয়া আইন এলো পরবর্তীকালে, যখন 1793-এর মানে যে একটা এলো, তার নামও কিন্তু চেঞ্জ হয়ে গেল। কি হয়ে গেল তার নাম হয়ে গেল চার্টার অ্যাক্ট, 1793-এর চার্টার অ্যাক্ট। তাহলে তুমি বলবে দাদা এর পরবর্তী অ্যাক্ট আরো 20 বছর পরে নিশ্চয়ই আসবে, 1793-এর পরে 1800 কততে আসবে, তোমরাই বলো, 1813-তে আসবে। তারপরে 1813-র পরে 1833, এভাবে চলতে থাকবে বিষয়গুলো, বুঝতে পেরেছো। আর যদি কখনো কোনো সমস্যা ঘটে থাকে, তাহলে তার মধ্যে একটা করে এক্সট্রা অ্যাক্ট বা একটা এক্সট্রা ঝামেলা তোমার চলে আসবে, সেই এক্সট্রা বিষয়টাই তোমাকে আবার পড়তে হবে, তাই তো। তাহলে 1793 যে চার্টার অ্যাক্ট, এর দ্বারা আর কি কি করা হয়েছিল, 1 নম্বর কাজ হলো
কোম্পানির যে বাণিজ্যের দেওয়া সেটা তো 20 বছরের জন্য বাড়ানো হয়েছিল। এছাড়া আর কি কি করা হয়েছিল একটুখানি দেখো। 1793 21শে এপ্রিল 1793-তে ইন্ডিয়ান সিভিল সার্ভিস অর্থাৎ আইসিএস পরীক্ষা, আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস পদ তৈরি হয়। ঠিক আছে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস পদ তৈরি হয়। এর জন্য তোমার পরীক্ষায় আসে কিন্তু এক্সট্রা ভাবে নোট হিসাবে তুমি নিচে লিখে রাখো, এখানে একটা কি তৈরি হচ্ছে ভাই, পদ তৈরি হচ্ছে। কি পদ? আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস পদটা তৈরি হচ্ছে, যার মাধ্যমে কিছু এক্সিকিউটিভ কে নিয়োগ করা হবে, বুঝেছো? কিছু এক্সিকিউটিভকে নিয়োগ করা হবে ভারতের শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য। আইসিএস তোমরা এখন সবাই জানো, আইসিএস পরীক্ষা অনেকেই দিয়ে থাকো, যার নাম এখন আইএএস হয়ে গেছে। তো এখানে নোট হিসাবে তুমি কি লিখবে বলো তো? সিভিল সার্ভিস ডে হিসাবে পালন করা হয় কত তারিখকে? তোমার পরীক্ষা আসবে সিভিল সার্ভিস ডে। সিভিল সার্ভিস ডে পালন করা হয় 21শে এপ্রিল পালন করা হয়, তাই লিখে দিই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই সময় আচ্ছা এই সিভিল সার্ভিস যখন চালু করা হলো, ওয়ারেন হেস্টিংস তো তোমার বেরিয়ে গেছে, তাহলে এই সময় যে গভর্নর কে ছিলেন সেটাও একটু লিখে রাখো নোটের ভিতরে। লেখো এই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস, এই লর্ড কর্নওয়ালিসকেই তার জন্য কি বলা হয় বলতো? ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস, মানে ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হয় কাকে? লর্ড কর্নওয়ালিস। এই কোশ্চেনটা তুমি কোশ্চেন আকারেই লিখে রাখো। হু ইজ কল্ড, হু ইজ known of father of Indian civil service? উত্তর হবে কে বলো? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। তাহলে তুমি কি লিখবে বাংলায়? ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে বলা হয়। ঠিক আছে, আচ্ছা এইটুকু কাজই হয়েছিল 1793 চার্টার অ্যাক্টের দ্বারা। এর পরবর্তীকালে আমি বলেই দিয়েছি আবার 20 বছর অর্থাৎ 1813 সালে পরবর্তী চার্টার অ্যাক্ট আসবে, তাই তো? 20 বছরের জন্য বলছে ইট এন্ডেড। আগেরটা কিন্তু এক্সটেন্ড করেছিল, যেটা কোম্পানির মনোপলিটাকে দেখো এক্সটেন্ডেড করেছিল, সেইটা এবার কি করবে? ইট এন্ডেড করবে দ্য ট্রেড মনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ট্রেডে যে একনায়কতন্ত্র সেটা বন্ধ করে দেবে এবার ইন ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ান ট্রেড ওয়াজ থ্রোন ওপেন টু অল ব্রিটিশ মার্চেন্ট। এইবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল কিছু মুষ্টিমেয় কিছু মানে বাণিজ্যিকদের একটা সংস্থা, সেইটাকে বন্ধ করে দিয়ে কি করা হলো? বলছে সমস্ত ব্রিটেনের যত মার্চেন্ট আছে সকলের জন্য ইন্ডিয়ান যে বাজার সেটাকে কিন্তু খুলে দেওয়া হলো। এক্সেপ্ট কিন্তু শুধুমাত্র দুটো জিনিসের উপর থেকে কোম্পানির মনোপলিকে সরানো হয়নি। সেই দুটো কি কি? এক হলো ট্রেড উইথ চায়না, মানে চীনের সাথে বাণিজ্য, যেটা আফিমের বাণিজ্যটা হতো, আর ট্রেড ইন টি এবং চায়ের বাণিজ্য।
তাহলে তোমরা কি বুঝতে পারলে? প্রথম তোমরা বাংলায় লিখে নেবে যে 1813 চার্টার অ্যাক্টের দ্বারা কি কাজ করা হয়েছিল, ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। কি এসেছে, কি আসবে, তুমি একটু লিখে নাও বাংলায়, যে 1813 চার্টার অ্যাক্টের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের এক তন্ত্র ব্যবস্থাটা তুলে দেয়া হয় এবং সমস্ত ব্রিটিশ বাণিজ্যিকদের জন্য ভারতে বাণিজ্যের অধিকারটা খুলে দেওয়া হয়। এটা লিখলে। আর এর সাথে সাথে লিখবে শুধুমাত্র দুটি বাণিজ্যের অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেয়া হয়েছিল। এক নম্বর হলো চীনের সাথে বাণিজ্য, আর 2 নম্বর হলো চায়ের বাণিজ্য। এই দুটো মনে রেখো কিন্তু, হ্যাঁ। তাহলে এই দুটো জিনিস তোমরা ভালোভাবে মনে রাখবে 1813 চার্টার অ্যাক্ট। আর কোম্পানির যে রুল সেটা এক্সটেন্ড করা হবে আরো 20 বছরের জন্য। তার মানে মধ্যা কথা আরো 20 বছর পরে আরো একটা অ্যাক্ট আসছে, তাই তো। আর এছাড়া কি হয়েছে দেখো, ইট গ্রান্টেড পারমিশন টু দ্য পারসন হু উইশ টু গো ইন্ডিয়া টু প্রমোট মোরাল অ্যান্ড রিলিজিয়াস ইমপ্রুভমেন্ট খ্রিস্টান মিশনারিজ। আচ্ছা, এর মানে মধ্যা কথা হলো এই সময় খ্রিস্টান মিশনারিদের ভারতে পাঠানো হয়েছিল ঈসাই ধর্ম প্রসারের জন্য। তুমি এইটাই তুমি ডাইরেক্ট বাংলায় লিখে নাও। লেখো, এই অ্যাক্টের দ্বারা, এই আইনের দ্বারা খ্রিস্টান মিশনারিদের ভারতে পাঠানো হয় ঈসাই ধর্ম প্রচারের জন্য। ঠিক আছে, এটা লিখে নিলে তুমি। আর আরেকটা কাজ হয়েছিল সেটা এখানে লেখা নেই, তুমি এক্সট্রা ভাবে লিখতে পারো। এখানে এডুকেশনের জন্য, ভারতে এডুকেশনের জন্য 1 লাখ করে খরচ নির্ধারণ করা হয়েছিল এর দ্বারা, এই অ্যাক্টের দ্বারা 1 লাখ টাকা করে খরচা করা হবে। কিসের জন্য? এডুকেশন ইন ইন্ডিয়া। আচ্ছা, চলে আসবো তার পরবর্তী অ্যাক্ট। তোমরা বুঝতেই পারছো পরবর্তী অ্যাক্ট কে এসে বসে রয়েছে, 1833, আরো 20 বছর পর কে, 1833 সালে চার্টার অ্যাক্ট। এটাও চার্টার অ্যাক্ট। আচ্ছা, নাম একই রয়েছে দেখছো, কেননা কোনো ঝামেলা হয়নি তাই নাম একই রাখবে, ঠিক আছে। ঝামেলা হলে কি হয়ে যাবে, মানে এই যে বিষয়টার যে একটা 20 বছর পর পর যে বিষয়টা, সেটাও যেমন ভেঙে যাবে বিষয়টা, তেমনি নামটাও চেঞ্জ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। তাহলে 1833 চার্টার অ্যাক্টের দ্বারা কি করা হয়েছিল দেখো, প্রথমেই গভর্নর জেনারেল অফ বেঙ্গল টু বি ডেজিগনেটেড অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে এবার থেকে আর গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলা হবে না, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলা হবে। বেঙ্গল নামের পরিবর্তে ইন্ডিয়া নাম ঢুকবে। তাহলে তোমরা তো আগেই পড়ে নিয়েছো প্রথম গভর্নর জেনারেল কে ছিল বাংলার। এই প্রথম গভর্নর জেনারেল না, হ্যাঁ প্রথম গভর্নর জেনারেলটাই তো পড়েছিলাম, হ্যাঁ একদম। ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল এইখানে তোমাদের পড়িয়েছিলাম, দেখে নাও। গভর্নর জেনারেল এখানে তোমাদের কোথায় পড়িয়েছিলাম, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই যে ফার্স্ট গভর্নর জেনারেল পদটা তৈরি হয় এবং প্রথম গভর্নর জেনারেল হয়েছিল ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস ছিল। এইবার এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পদটাই যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসাবে তোমাকে একটা কোশ্চেন আসতে পারে। তাহলে তোমার কোশ্চেন হবে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, বেঙ্গলের গভর্নর জেনারেল কে ছিল? উত্তর হবে উইলিয়াম বেন্টিং। আচ্ছা, এই উইলিয়াম বেন্টিংকে কিন্তু আবার নতুন পদেই ও বসে যাবে, নতুন পদের নামটা কি হয়ে যাবে, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের জায়গায় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে যাবে এবং সেটাই কে হয়ে যাবে, উইলিয়াম বেন্টিং।
became the first governor general of India? তাহলে তোমার এখান থেকে দুটো কোশ্চেন আসবে যে বেঙ্গল গভর্নর জেনারেল অফ বেঙ্গল লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে? উত্তর হবে উইলিয়াম বেন্টিং। আর এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদটা চেঞ্জ হয়ে যেহেতু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে, তাহলে সেটাও প্রথম কে হবে? সেটাও প্রথম হবে উইলিয়াম বেন্টিং কি হবে, জাস্ট নামটা পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, এছাড়া আর কি কি কাজ হয়েছিল দেখো, এই অ্যাক্টের দ্বারা ইন্ডিয়ান ল কমিশন তৈরি হয়েছিল, ভারতের ল কমিশন তৈরি হয়েছিল 1834 সালে। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওয়াজ এস্টাবলিশড টু কডিফাই অল ইন্ডিয়ান লস। ঠিক আছে, সমস্ত লকে কোড করার জন্য একটা ল কমিশন তৈরি হয়েছিল 1834 সালে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষা আসে। বুঝছো, দ্য ফার্স্ট ল কমিশন হ্যাড লর্ড ম্যাকুলে অ্যাজ ইটস চেয়ারম্যান। তাহলে এই ল কমিশনের চেয়ারম্যান কে ছিল? লর্ড ম্যাকুলে ছিল। ঠিক আছে, এইটাও তোমরা একটু ভালো করে দেখে নেবে। এই সময় আরো একটা কাজ হয়েছিল দেখো, 14ই সেপ্টেম্বর আরেকটা কাজ যেটা করেছিল চার্টার অ্যাক্ট 1833 দ্বারা, সেটা তুমি আগে লিখে নাও। 1833 সালে চার্টার অ্যাক্টের দ্বারা লেখো, এই আইনের দ্বারা ভারতের সরকারি ভাষা ইংরেজি করা হয়। তাহলে হ্যাঁ, এইভাবে লিখি, এই আইনের দ্বারা ভারতের সরকারি ভাষা কি করা হয়? ইংরেজি করা হয়। আচ্ছা, তোমরা তাহলে একটা জিনিস একটুখানি বলো তো দেখি, এর আগে তাহলে সরকারি ভাষা কি ছিল? এর আগে যেহেতু মুঘল যুগ ছিল, তাহলে নিশ্চয়ই পার্সি ছিল। এর আগে কি ছিল তাহলে? পার্সি। আচ্ছা, এরপরে কি এখন আমাদের বর্তমানে কি রয়েছে? সরকারি ভাষা হিন্দি হয়ে গেছে, তাই তো নাকি? তাহলে এর নিচে আমি নোট করে একটা কথা লিখবো, নোট করে যে কথাটা লিখবে সেটা লিখে নাও। 14ই সেপ্টেম্বর 1949 সালে ভারতের সরকারি ভাষা হিন্দি করা। ঠিক আছে, তাহলে বর্তমানে আমাদের কিন্তু সরকারি ভাষা হিন্দি, নোটের ভিতরে এটা লিখে নিয়েছো। আর নোটের ভিতরে আর একটা কথাও লিখে নাও, এর জন্যই এই যে 14ই সেপ্টেম্বর যে দিনটা, এই দিনটাকে কিন্তু আমরা ন্যাশনাল হিন্দি ডে, মানে জাতীয় হিন্দি দিবস হিসেবে পালন করি। এটা তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে, এবং এসেছে, অনেকবার এসেছে এইসব কোশ্চেন। জাতীয় হিন্দি দিবস কবে পালন করা হয়? 14ই সেপ্টেম্বর দিনটাকে। আর এর সাথে আর একটা কোশ্চেনও খুব আসে পরীক্ষায়, ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক হিন্দি দিবস। তাহলে এটাও লিখে দিই, আন্তর্জাতিক হিন্দি দিবস। আন্তর্জাতিক হিন্দি দিবস হলো 10ই জানুয়ারি। এটা কিন্তু ভিভিআই কোশ্চেন কিন্তু, হ্যাঁ, খুব এসে থাকে এই কোশ্চেনটা পরীক্ষায়। 10ই জানুয়ারি এটাকে কিন্তু আন্তর্জাতিক হিন্দি দিবস বলা হয়। আচ্ছা, এই অ্যাক্টের দ্বারা আর কি করা হয়েছিল? যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আগের অ্যাক্টে কি করেছিল দেখে নাও। আগের অ্যাক্টে একবার একটু বলে দিচ্ছি, কোম্পানির মনোপলিটা ব্যবসার ক্ষেত্রে মানে খর্ব করে দুটো ব্যবসার ক্ষেত্রে সুযোগ দিয়েছিল। একটা চায়নার সাথে ব্যবসা, আর একটা হলো কি চায়ের ব্যবসা।
এইবার এই 1833-এর যে চার্টার অ্যাক্ট, এর দ্বারা কি করা হলো, সমস্ত সমস্ত বাণিজ্যের অধিকার, লিখবে কোম্পানির সমস্ত বাণিজ্যের অধিকার, কোম্পানির সমস্ত বাণিজ্যের অধিকার খর্ব করা হয়, অধিকার খর্ব হয়। তোমরা অ্যাপ্লিকেশনে কি দেখবে, যেখানে তোমার ভিডিও রয়েছে ঠিক তার নিচেই কিন্তু এই নোটসটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে, যা আমি এখানে মানে লিখছি তোমাদের বোর্ডে, সব কিছুই কিন্তু তোমার ওইখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে। সেই পিডিএফটা পুরোপুরি চলে আসবে এবং ওটা ডাউনলোড করেও তুমি নিতে পারো। তো আর অবশ্যই কিন্তু প্রত্যেকেই আমার সাথে সাথে কিন্তু কি করবে বলো তো, তোমরা কিন্তু নোটসটা কিন্তু বানিয়ে রাখবে। এই নোটসটাই কি করবে, পরীক্ষার আগে একবার দেখে চলে যাবে, একদম আর তোমার কোনো ভয়ই হবে না, ঠিক আছে, মানে ইয়ের ক্ষেত্রে, পলিটির ক্ষেত্রে। আচ্ছা, এছাড়া তোমাদের এখানে একটা এক্সট্রা কোশ্চেন আমি জিজ্ঞাসা করব, দেখি তো কে বলতে পারে। ভারতের যে সরকারি ভাষা হিন্দি, এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, বা কত নম্বর আর্টিকেলে সরকারি ভাষা হিন্দিকে মর্যাদা দেওয়া হয়েছে, এইটা তোমরা একটু কমেন্ট করে জানাবে। হিন্দিকে সরকারি ভাষা হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। অপশন আমি দিয়ে দিচ্ছি 334, 338, 358, 368। ঠিক আছে, তোমাদের এই অপশনগুলো দিয়ে দিলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে যে ভারতের যে সরকারি ভাষা হিন্দি মর্যাদা দেওয়া হয়েছে কত নম্বর আর্টিকেল অনুযায়ী, ঠিক আছে। তো চলে আসি তার পরবর্তী স্লাইড, অর্থাৎ পরবর্তী আইন। পরবর্তী অ্যাক্ট কোনটা, আবারও 20 বছর পর পরবর্তী অ্যাক্ট আসছে 1833-এর পরে 1858। নাম কি একই থাকছে, চার্টার অ্যাক্ট 1853, ঠিক আছে। কি বলছে 1853 চার্টার অ্যাক্ট, বলছে it separates the legislative and executive function of the Governor General's Council for the first time। এইটা কি করেছিল 1853, এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ যে কাজগুলো সেইগুলোকে কিন্তু গভর্নর জেনারেলের সেই কাজগুলোকে কিন্তু পৃথক করেছিল, ঠিক আছে। এছাড়া কি হয়েছিল দেখো, বলছে যে 6 মেম্বার ইন সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, মানে কেন্দ্রীয় যে বিধানসভায় সেখানে 6 জন মেম্বার যুক্ত করা হয়েছিল। 4 আউট অফ 6 মেম্বার, যার মধ্যে এই 6খানা মেম্বারের মধ্যে 4 জনের কথা বলছে ওয়ার অ্যাপয়েন্টেড বাই প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। প্রভিন্সিয়াল মানে প্রদেশের গভর্নমেন্ট, যেটা বম্বে, মাদ্রাজ, বেঙ্গল আর আগ্রা থেকে এসেছিল। তাহলে 6 জন মেম্বার যুক্ত করা হয়েছিল লেজিসলেটিভ কাউন্সিলে, যার মধ্যে 4 জন এসেছিল প্রদেশ থেকে, বম্বে, মাদ্রাজ, বেঙ্গল আর কোথা থেকে, আগ্রা থেকে এসেছিল, ঠিক আছে। ইট ইন্ট্রোডিউস অ্যাজ সিস্টেম অফ ওপেন কম্পিটিশন, এইটা ইন্ট্রোডিউস করেছিল, মানে এইটা প্রথম চালু করেছিল, এই অ্যাক্ট কি চালু করেছিল, ওপেন কম্পিটিশন অ্যাজ দ্য বেসিস ফর দ্য রিক্রুটমেন্ট অফ সিভিল সার্ভেন্ট অফ দ্য কোম্পানি। আচ্ছা, কোম্পানি কি করবে, তার এক্সিকিউটিভ কার্য পরিচালনার জন্য কিছু সিভিল সার্ভেন্ট নিয়োগ করবে, যেটা বর্তমানে কিন্তু আইএএস পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে। তো এই সিভিল সার্ভেন্ট নিয়োগের ক্ষেত্রে ওপেন কম্পিটিশন কিন্তু চালু হয়, এই সময় ওপেন কম্পিটিশন চালু হয়। দেখো আমি এখানে তাহলে এক্সট্রা ভাবে এই যেখানে লেখাই আছে ওপেন কম্পিটিশন, মানে 1853তেই প্রথম রিটেন এক্সামিনেশন শুরু হয়। আইসিএস পরীক্ষা বা আইএস পরীক্ষার জন্য রিটেন মানে এক্সাম কিন্তু চালু হয়। এর আগে রিটেন এক্সাম হতো না, তো রিটেন এক্সাম কিন্তু 1853 সালেই প্রথম চালু হয়। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আইসিএস বা আইএএস বলতে পারো, বর্তমানে আইএস। তো আইসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা কবে শুরু হয় ভারতে, 1853। তো তোমরা সবাই জানো ভারতের প্রথম আইএস, তাহলে জিজ্ঞাসা যদি করে ফার্স্ট আইএস অফ ইন্ডিয়া, তাহলে এই কোশ্চেনটা কিন্তু অনেক বছর পরীক্ষায় এসেছে। তাহলে আইএস বলবো না, আইসিএস বলবো সেই সময়কার অনুযায়ী। প্রথম ভারতের আইসিএস কিন্তু সত্যেন্দ্রনাথ ঠাকুর,
সত্যেন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসবেই। বেশ, ইনি হলেন ভারতের প্রথম আইসিএস। এইবার এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা এক্সট্রা কোশ্চেন কি, যে রিটেন এক্সাম শুরু হচ্ছে 1853 সালে। এর আগে কি হতো জানো? এর আগে এই রিটেন এক্সামের আগে লন্ডনে দিতে যেতে হতো। ঠিক আছে, আইসিএস পরীক্ষা লন্ডনে হতো। লন্ডনে তোমার 1853 থেকে না, 1853 থেকে 1922 সাল পর্যন্ত লন্ডনে হতো। লন্ডনে এই আইসিএস পরীক্ষাটা দিতে যেতে হতো এবং সেটা রিটেন এক্সাম দিতে যেতে হতো। পরবর্তীকালে কবে ভারতে এই আইসিএস পরীক্ষাটা শিফট হয় সেটাও পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তাহলে তুমি এক্সট্রা ভাবে নোট করে তুমি এখানে লিখে রাখো 1923 সালে। 1923 সালে ভারতে প্রথম আইসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভারতে প্রথম আইসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম আইসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয় ঠিক আছে, এই এক্সট্রা কোশ্চেন কিন্তু তোমাদের এটাও আসতে পারে। তাহলে এখান থেকে কি কি কোশ্চেন আমি বলে দিচ্ছি একবার। আইসিএস পরীক্ষা কবে কবে লিখিতভাবে শুরু হয়? তুমি বলবে 1853। কত থেকে কত সাল পর্যন্ত তোমার লন্ডন অনুষ্ঠিত হতো? 1853 থেকে 1922 সাল পর্যন্ত লন্ডনে দিয়ে যেতে হতো। 1923 সালে ভারতে প্রথম আইসিএস পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল 1923 সালে। আর প্রথম ভারতের আইসিএস হয়েছিল, যে নাম কি? সত্যেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এতগুলো কোশ্চেন কিন্তু আসতে পারে। এর পরবর্তীকালে আমরা দেখব কি, 1853 পরে 1857 সাল, খুব ভয়ানক একটা সাল। কাদের ক্ষেত্রে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে। তো এই 1857 সালে ভারতে রাজনৈতিক মহলে একটা সারা জাগানো একটা বিদ্রোহ ঘটেছিল, যেটার নাম হলো মহাবিদ্রোহ বা হলো সেপাহী বিদ্রোহ। তো যার কিছু তাৎক্ষণিক কারণ আছে, যেগুলো তোমাদেরকে ইতিহাসে ডেসক্রিপটিভ ভাবে পড়ানো হবে। যে এনফিল্ড রাইফেলে যে কার্তুজ ব্যবহার করা হয়েছিল, সেই কার্তুজের পরিপ্রেক্ষিতে একটা কারণ। ঠিক আছে, তো এই মহাবিদ্রোহ ভারতের কিন্তু রাজনৈতিক মহলকে পুরোপুরি একদম টালমাটাল করে দিয়েছিল, যারই পরিপ্রেক্ষিতে ভারতের যে শাসন ব্যবস্থাটা, যে কোম্পানির হাত থেকে, সেটা সোজাসুজি চলে যায় কার হাতে? ব্রিটেনের রানীর হাতে। এবং তারপরেই শুরু হয় আমাদের কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের সেকেন্ড অধ্যায়, অর্থাৎ ক্রাউন রুল, রাজ শাসন। ঠিক আছে, রাজ শাসন, ভারতে রাজ শাসন চালু হয়। এবং রাজ শাসন যদি চালু হয়, তাহলে লাস্ট তুমি পড়েছিলে কত নম্বর অ্যাক্ট? 1853। তাহলে যেহেতু ঝামেলা ঘটে গেল, তার জন্য 1853 না হয়ে 1858তেই একখানা অ্যাক্ট চলে আসবে। 1858তেই অ্যাক্ট চলে আসবে। আচ্ছা, এর পরের একটা কততে আসবে? 1861-তে আসবে। তারপরের একটা কততে আসবে? তুমি দেখবে 1892-তে আসবে। মানে এইবার আর সবকিছু উলট পালট হয়ে যাবে সবকিছু, যেহেতু কোম্পানির হাত থেকে আর কি কোনো 20 বছরের চুক্তি তো থাকছে না, না, তার জন্য এবার সব উলট পালট হয়ে যাবে। এর জন্য এগুলো সব মুখস্থ করতে হবে। এবং এই ক্ষেত্রে দেখবে একটা নাম কমন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এইবার যে নামটা কমন আসবে সেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এবার থেকে আসতে থাকবে। মানে ভারত শাসন আইন 1858 সালে। তাহলে কি বলছে আইনটি? 1857 সালে বিদ্রোহের পরিপ্রেক্ষিতে প্রণীত হয়েছিল। তোমরা সবাই বুঝলে একটু আগেই। এটি স্বাধীনতার প্রথম যুদ্ধ বা সেফাই বিদ্রোহ নামে পরিচিত, যে বিদ্রোহটার সাপেক্ষে মানে এটা হয়েছিল। এই আইনটি ব্রিটিশ মুকুটের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। অর্থাৎ ব্রিটিশ মুকুট মানে কি? ক্রাউন। ঠিক আছে, ক্রাউনের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, মানে কোম্পানির হাত থেকে সরে গেল কোথায়? কার হাতে? ক্রাউনের হাতে। মানে ক্রাউন ওখানে বসে, ব্রিটেন থেকে বসে ভারতের শাসন পরিচালনা করবে। এছাড়া আর কি কি ঘটেছিল? ইট মানে কি? এই আইনটা অ্যাবলিস্ট করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিস্ট করেছিল অ্যান্ড ট্রান্সফার্ড পাওয়ার টু দ্য ব্রিটিশ ক্রাউন। সে তো বুঝতেই পারলে।
এছাড়া কি করেছিল, দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ গিভেন এ নিউ ডেজিগনেশন। তাহলে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে নামটা ছিল সেই নামটাই পুরো চেঞ্জ করে দিল, চেঞ্জ করে নাম দিয়ে দিল ভাইসরয়। আচ্ছা ভাইসরয় কেন দিল? ভাইসরয় মানে হলো, শব্দের অর্থ হলো প্রতিনিধি। ভাইসরয় শব্দের অর্থ কি? প্রতিনিধি। তাহলে এতক্ষণ ছিল কিন্তু এরা এক্সিকিউটিভ, অর্থাৎ গভর্নর জেনারেল কিন্তু এক্সিকিউটিভ ছিল, এ কিন্তু শাসন চালাচ্ছিল, কিন্তু এবার তো যেহেতু শাসন চালাবে রানী, তাহলে ওকে জাস্ট একটা প্রতিনিধি বানিয়ে দেবে। তাহলে একে কি বানিয়ে দেবে? প্রতিনিধি। এই গভর্নর জেনারেলকে কি প্রতিনিধি হিসাবে, তার নামটা ইংলিশে কি বলবো আমরা? ভাইসরয় বলবো। তাহলে এই রকম প্রথম যে ভাইসরয় হয়েছিল তার নাম কি পরীক্ষা আসবে? লর্ড ক্যানিং হলো প্রথম ভাইসরয়। তাহলে তোমাদের এখান থেকেও দুটো কোশ্চেন তৈরি হতে পারে। এক নম্বর কোশ্চেন আসবে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলো, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলো। উত্তর হবে সেই লর্ড ক্যানিং। অ্যাজ ওয়েল অ্যাজ ভাইসরয়ের নাম বলো, ভাইসরয়ের নামও হবে লর্ড ক্যানিং। নতুন যে ভাইসরয় সেও হবে লর্ড ক্যানিং। এই যে বিষয়টা 1858 সালে যে রানী যে ঘোষণাপত্রটা পাঠালো, অর্থাৎ এই যে একটা পাঠালো, এই একটা মাধ্যমে কি করা হলো? এই অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিশ করে দেওয়া হলো এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার পদটাকে চেঞ্জ করে দিয়ে ভাইসরয় করে দেওয়া হলো। এই যে রানীর যে ঘোষণাপত্র, এই রানীর ঘোষণাপত্র এই লর্ড ক্যানিং এলাহাবাদের একটা পার্ক আছে, মিন্টো পার্কে বসে কিন্তু পড়েছিল। এই রানীর ঘোষণাপত্র কোথায় বসে পড়েছিল লর্ড ক্যানিং? একটু মনে রেখো তোমরা, এলাহাবাদের মিন্টো পার্কে বসে কিন্তু পড়েছিল। 1 নভেম্বর 1858 সালে এই এটা পড়া হয়েছিল। ঠিক আছে। অ্যাবলিশড দা, এছাড়া কি হয়েছিল দেখে নাও, অ্যাবলিশড দ্য বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড কোর্ট অফ ডিরেক্টরস। আচ্ছা সেই ডবল গভর্নমেন্টের কথা বলেছিলাম না তোমাদের? সেই ডবল গভর্নমেন্টের দুটো যে অংশ ছিল, বোর্ড অফ কন্ট্রোলস অ্যান্ড কোর্ট অফ ডিরেক্টরস, তাদেরকেও অ্যাবলিশ করে দেওয়া হলো। দাস এন্ডিং, এই দেখো তার জন্যই কি বলছে, এন্ডিং ডাবল গভর্নমেন্ট হুইচ কেম ডিউরিং দ্য পিট ইন্ডিয়া অ্যাক্ট। আচ্ছা এর ফলে ডবল গভর্নমেন্টটা বন্ধ হয়ে গেল, যেটা নাকি পিট ইন্ডিয়া অ্যাক্টে এসেছিল, সেই ডবল গভর্নমেন্টটাই কিন্তু এবার কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। ঠিক আছে, তোমরা এগুলো বাংলায় লিখে নেবে যে কিভাবে বলছি আমি কথাগুলো। বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টরস এই দুটোকে অ্যাবলিশ অর্থাৎ তোমার বন্ধ করে দেওয়া হলো এবং এছাড়া কি করা হলো, ডবল গভর্নমেন্টেরও কিন্তু অবসান ঘটলো। ঠিক আছে, এইবার দেখো ইট ক্রিয়েটেড, এটা কি বা তৈরি করলো? এই নিউ অফিস। তাহলে এই মানে ডবল গভর্নমেন্টের যে বিষয়টা, এটা অ্যাবলিশ করে দিয়ে নতুন একটা ক্রিয়েট করলো, নতুন অফিসের, যার নাম হলো সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি অফ স্টেট মানে রাজ্যের সচিব। তাহলে এরপর থেকে তুমি দেখবে একজন ভাইসরয় থাকবে আর একজন দেখবে সচিব থাকবে, একজন ভাইসরয় আর একজন সচিব। তাহলে কথাটা মনে রেখো কিন্তু। তাহলে তোমার পরীক্ষায় কিন্তু আসবে এইসব কোশ্চেন গুলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি কোশ্চেন ভাই? এতক্ষণ ছিল ডবল গভর্নমেন্ট, ডবল গভর্নমেন্টের দুটো পার্ট কি কি মুখস্থ করো, বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টর। বোর্ড অফ কন্ট্রোল, কোর্ট অফ ডিরেক্টর, যেটা ঢুকেছিল কখন? পিট ইন্ডিয়া আইনের মাধ্যমে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 অর্থাৎ মহাবিদ্রোহের পরেই যে একটা এলো, 1858 সালের যে মহাবিদ্রোহের পরে যে একটা এলো, এতে কি হলো? রানীর হাতে চলে গেল পুরোপুরি ক্ষমতা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো অ্যাবলিশ। তাছাড়া আর কি কি ঘটলো? ডবল গভর্নমেন্ট হয়ে গেল বন্ধ, নতুন একটা অফিস চালু হলো যার নাম হলো সেক্রেটারি অফ স্টেট অর্থাৎ রাজ্যের সচিব। তাই এর পরবর্তীকালে যখন একগুলো পড়বে দেখবে 1909 মরলে মিন্টো রিফর্মস, পরবর্তীকালে তুমি পড়বে 1919 মন্টেগো চেমসফোর্ড আইন। আচ্ছা এই সমস্ত ক্ষেত্রে না তুমি যখনই পড়বে তখন দুটো করে নাম পড়বে, একটা মরলে মিন্টো, একটা মন্টেগো চেমসফোর্ড। এর মানে কি? এর মানে একজন হলো ভাইসরয় আর একজন কি? আর একজন সেক্রেটারি। একজন ভাইসরয় আর একজন কি? সেক্রেটারি। ওগুলো আমি পরবর্তীতে তোমাদের আবার বোঝাবো। হ্যাঁ, যেহেতু পরবর্তীকালে এটা এই জিনিসগুলো আসছে, যেহেতু তোমরা একটুখানি ওয়েট করো, একটু পরেই বুঝতে পারবে। তাহলে তোমার পরীক্ষায় কোশ্চেন কিন্তু আসতে বাধ্য এই জিনিসগুলো, যে সেক্রেটারি অফ স্টেট অর্থাৎ রাজ্যের সচিব, এই বিষয়টা
চালু হয়েছিল কোন অ্যাক্টের দ্বারা? এটা চালু হয়েছিল 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা। আচ্ছা, হু ওয়াজ এ মেম্বার অফ ব্রিটিশ ক্যাবিনেট? আচ্ছা, এই যে রাজ্যের সচিব ইনি আবার কে জানো? ব্রিটেনেও তো পার্লামেন্ট আছে না, যে পার্লামেন্ট ব্যবস্থাটা বর্তমানে ভারতও অ্যাডপ্ট করেছে। পরীক্ষায় কোশ্চেন আসে যে ভারত যে পার্লামেন্টারি যে সিস্টেম, অর্থাৎ বাই ক্যামেরাল যে পার্লামেন্ট, আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এটা কোথা থেকে ধারণ করেছি আমরা? ব্রিটেন থেকে। তো ব্রিটেনের যে পার্লামেন্টারি একজন সদস্যই কিন্তু হবে কে? এই সেক্রেটারি অফ স্টেট, এই পদে কিন্তু বসবে। ঠিক আছে, বেশ, এতগুলো জিনিস তুমি কিন্তু বুঝতে পারলে 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে, ভীষণ গুরুত্বপূর্ণ 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপরে আমি দেখব 1861 কাউন্সিল অ্যাক্ট, 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। দেখো কি বলছে, ইট প্রোভাইডেড দ্যাট দ্য ভাইসরয় শুড নমিনেট সাম ইন্ডিয়ানস as non-official member of his expanded council। তাহলে ভারতে যে আমাদের যে ইয়েটা যে বর্ধিত করা হয়েছিল না, যে কাউন্সিলটা বর্ধিত করা হয়েছিল, 24 জনের একটা কাউন্সিল ছিল, সেই কাউন্সিলে কিছু ভারতীয়দের নিয়োগ করতে পারবে। কোন এক আইনের দ্বারা বলা হচ্ছে? এটা ইন্ডিয়ান কাউন্সিল আইনের দ্বারা বলা হচ্ছে কিছু ভারতীয়কে নিয়োগ করা করতে পারবে বেসরকারি সদস্য হিসাবে। ঠিক আছে, 1862 সালে লর্ড ক্যানিং তার আইন পরিষদে 3 জন ভারতীয়কে মনোনীত করেন। কে মনোনীত করছে? লর্ড ক্যানিং। নাম মনে রাখবে, কাকে কাকে দেখে নাও। বেনারসের রাজা, পাটিয়ালার মহারাজা আর স্যার দিনকার রাও। এই 3 জনকে কিন্তু কোথায় যে কাউন্সিল তৈরি করলো, সেই কাউন্সিলে কিন্তু জায়গা দিল। প্রথম যে ব্রিটিশ কাউন্সিলে যে 3 জন ভারতীয়কে মনোনীত করেছিল লর্ড ক্যানিং, সেই 3 জন কারা কারা একটু খেয়াল রেখো। বেনারসের রাজা, পাটিয়ালার মহারাজা আর স্যার দিনকার রাও। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আরো একটা এখান থেকে তৈরি হলো 1861 কাউন্সিল অ্যাক্টের দ্বারা। মাথায় থাকবে নিশ্চয়ই, আশা করি। কি মাথায় রাখতে হবে এখানে? যে 1861 কাউন্সিল অ্যাক্টের দ্বারা একটা কোশ্চেন এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। 1861 কাউন্সিল অ্যাক্টের দ্বারা কি করা হয়েছিল? এর দ্বারা করা হয়েছিল ভারতে যে কাউন্সিল যেটা ছিল ব্রিটিশ কাউন্সিল, সেই ব্রিটিশ কাউন্সিলে 3 জন ভারতীয়কে মানে মনোনীত করা হয়েছিল লর্ড ক্যানিং এর দ্বারা। তারা কারা কারা, তাদের নামটা একটু জাস্ট পড়তে হবে তোমার। এছাড়া আর কি কি হয়েছিল এই সময়? 1860 সালে প্রথম ভারতীয় বাজেট পেশ করেছিল, এবং কে পেশ করেছিল? জেমস উইলসন। তাহলে তুমি বাংলায় এই কথাটা লিখে রাখবে, 1860 সালে প্রথম ইন্ডিয়ান বাজেট বা ভারতীয় বাজেট তৈরি হয়। কে তৈরি করেছিল? জেমস উইলসন এটা তৈরি করেছিল। আর এর থেকেই বাজেট যেহেতু তৈরি হচ্ছে, তাহলে এর থেকেই তৈরি হবে ট্যাক্স ব্যবস্থার প্রচলন। তার জন্যই বলছি ইনকাম ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউসড ডিউরিং লর্ড ক্যানিং রিজিয়ন। মানে লর্ড ক্যানিং এর সময় ইনকাম ট্যাক্স যে বিষয়টা, এটা কিন্তু চালু হয়েছিল। তাহলে ভারতে ইনকাম ট্যাক্সের জনক কে? উত্তর হবে কি? লর্ড ক্যানিং। মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে দুটো কোশ্চেনই ভীষণ ইম্পর্টেন্ট। 1860 সালে ভারতের প্রথম বাজেট পেশ হয়, তৈরি করেছিল জেমস উইলসন। আর ভারতে ইনকাম ট্যাক্সও এই সময় চালু হয়, এবং সেই ইনকাম ট্যাক্সের জনক কে? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং যদি অপশনে না থাকে তাহলে জেমস উইলসন মেরো, আর কি বলবো। ঠিক আছে, এছাড়া এই সময় দেখো কি বলছে, লেজিসলেটিভ কাউন্সিল ওয়ার এস্টাবলিশড ইন সেন্টার, মানে কেন্দ্রে লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হলো। প্রথম যে বিধানসভা, তাই তো, লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু তৈরি হলো। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। প্রথম লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হয়েছিল মানে কখন? বলবে যে 1861 সালে। অ্যান্ড প্রভিন্স, সেন্টার প্রভিন্স দুটোতে। আচ্ছা,
এরপরে কি বলছি, ইন্ট্রোডিউসড অডিটর জেনারেল। অডিটর জেনারেল মানে কি, যেহেতু তোমার বুঝতে পারছো বাজেট পেশ হচ্ছে, সেই বাজেটের হিসাব নিকাশ করবে কে, অডিটর জেনারেল। তার জন্যই কিন্তু অডিটর জেনারেল পদটাও কিন্তু এই হলো 1860 সালে। এই কথাগুলো কিন্তু তোমরা সবাই মুখস্থ রাখবে। এছাড়া আরো কি কি ঘটেছিল আমি একটু লিখে দিচ্ছি, তোমরা সেগুলো নোট করে নাও। তাহলে প্রথমে লিখবে 1861 সালে আইপিসি ইন্ডিয়ান পেনাল কোডের সূত্রপাত হয়। এই কোশ্চেনটা কিন্তু বেঙ্গল পুলিশের পরীক্ষায় অনেকবার এসেছে। 1861 সালে ভারতে আইপিসি আইপিসি চালু হয়, যে ধারা অনুযায়ী কিন্তু কোর্ট চলে, তাই তো। আইপিসি ধারা চালু হয়, তাই লিখে দিই আইপিসি ধারা চালু হয়। আর কনস্টিটিউশন দ্বারা আমরা চলি, তাই তো, কনস্টিটিউশন মেনে চলি আমরা। আর এই সময়ই ভাইসরয়ের দ্বারা একটা বিষয় চালু হয় 1861 সালে, সেটা হলো অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। 1861 সালে ভাইসরয় দ্বারা অর্ডিন্যান্স বা স্থগিতাদেশ, স্থগিতাদেশ, আচ্ছা আমি ইংলিশে লিখি অর্ডিন্যান্স বা স্থগিতাদেশ, ঠিক আছে, ওয়ার DANANC, অর্ডিন্যান্স বা স্থগিত করা, যেটাকে বলে না স্থগিতাদেশ, স্থগিতাদেশ। অর্ডিন্যান্সের বাংলা কি, স্থগিতাদেশ, ঠিক আছে, একটু ঠিক করে লিখে নাও, স্থগিতাদেশ। স্থগিতাদেশ জারি করার ক্ষমতা প্রদান করা হয় 1961 সালে ভাইসরয় দ্বারা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা প্রদান করা হয়, ক্ষমতা প্রদান করা হয়, প্রদান করা হয়। আচ্ছা, বর্তমানে আমি এখানে নোট লিখবো একটুখানি। বর্তমানে এই যে স্থগিতাদেশ জারি করার ক্ষমতা, এইটা কিন্তু দুজনের আছে। বর্তমানে এই স্থগিতাদেশ জারি করার ক্ষমতা দুজনের আছে। এক নম্বর আছে প্রেসিডেন্টের। প্রেসিডেন্টের কত নম্বর ধারা অনুযায়ী, বলবে যে 123 নম্বর ধারা অনুযায়ী, 123 নম্বর আর্টিকেল বা ধারা অনুযায়ী। আর 2 নম্বর হলো রাজ্যপাল, অর্থাৎ হলো গভর্নর, তাই তো, গভর্নর। এটা হলো 213 নম্বর ধারা অনুসারে, 213 নম্বর ধারা অনুসারে তোমার এই দুটো এক্সট্রা কোশ্চেন কিন্তু তোমাদের পড়তে হবে। কি পড়তে হবে তাহলে বুঝলে, এখানে 1861 সালে দুটো আরো কাজ হয়, আইপিসি চালু হয়, 1861 সালে ভাইসরয় দ্বারা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা প্রদান করা হয়। আর এই অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা বর্তমানে কার আছে, প্রেসিডেন্ট আর গভর্নরের আছে। কত নম্বর ধারা অনুসারে, 123 আর 213। আচ্ছা, এইবার তোমার কোশ্চেন হলো, দাদা এই অর্ডিন্যান্স জারি করা বা স্থগিতাদেশ জারি করার যে ব্যাপারটা, এইটা তো আমার মাথায় কিছু ঢুকছে না। এর জন্য তুমি একটু ওয়েট করো, বুঝলে। আজকে আমি বলতে পারতাম, তাতে করে কি হবে, ভিডিও লং হতে থাকবে, বুঝেছো। এর জন্য আজকে বলছি না, এইটা যখন আমি পরবর্তীতে পড়াবো, প্রেসিডেন্ট এবং গভর্নরের যখন বিষয়গুলো আসবে, তখনই কিন্তু অর্ডিন্যান্স সব বিষয়টা আমি পুরোপুরি সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেবো। এর জন্য তোমরা অবশ্যই কিন্তু আমাদের কোর্সের সাথে যুক্ত হবে। খুব সুন্দর করে প্রত্যেকটা বিষয় তোমাদের ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে, কোনো রকম ডাউটই থাকবে না পলিটির উপরে। আচ্ছা, চলে আসি তার পরবর্তী কোশ্চেন, তার এই পরবর্তী অ্যাক্ট। তাহলে পরবর্তী অ্যাক্ট যেটা, এটা হলো কাউন্সিল অ্যাক্ট, তাই তো। 1892 এর কাউন্সিল অ্যাক্ট, যেটা আগে ছিল সেটাও কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ছিল, সেটা হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। আর এবার দেখছো 1892 এর ইন্ডিয়ান কাউন্সিল। এই সময় কি হয়েছিল, ভারতে ইনডাইরেক্ট ইলেকশন চালু হয়েছিল, ইন্ট্রোডিউস ইনডাইরেক্ট ইলেকশন। তাহলে এই সময় কিন্তু ইলেকশন বিষয়টা কিন্তু চালু হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এর আগে না একটা এক্সট্রা একটা ঘটনা ঘটেছিল, যেটা এখানে লিখলেই ভালো হয়। 1861 পরে ঘটেছিল 1862 সালে। তুমি এইটা একটুখানি নোট ডাউন করে নাও তো। 1862 সালে 1862 সালে
ভারতে 3টে হাইকোর্ট তৈরি হয়েছিল। এই কথাটা না বললেই নয়, কেননা পলিটিতে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 1862 সালে 3টি হাইকোর্ট তৈরি হয়। কোথায় কোথায় তোমরা সবাই জানো? ক্যালকাটা, কলকাতা, বম্বে, ও মাদ্রাজে। মাদ্রাজ মানে তোমরা সবাই বুঝতে পারছো তামিলনাড়ু, তাই তো? মাদ্রাজে। আচ্ছা, এইবার দেখো এইখানে যেটা বলছি, ইন্ট্রোডিউসড ইনডাইরেক্ট ইলেকশন, মানে ইনডাইরেক্ট ইলেকশন বিষয়টা চালু হলো। এনলার্জড দ্য সাইজ অফ লেজিসলেটিভ কাউন্সিল মেম্বার ফ্রম 6 থেকে 16, মানে বিধান পরিষদের যে সদস্য সংখ্যা সেটা 6 থেকে 16 করা হলো। enlarge the function of legislative council and gave them the power of discussing the budget। তাহলে লেজিসলেটিভ কাউন্সিল, তোমরা এখন সবাই জানো ভারতের লেজিসলেটিভ কাউন্সিল আমাদের রয়েছে। লেজিসলেটিভ কাউন্সিল মানে বিধান পরিষদ, সেটা সব রাজ্যে নেই, কিছু কিছু 6টা রাজ্যে আছে। এই বিধান পরিষদ কেন তৈরি করা হচ্ছে? কেন বিধান পরিষদে এই বাজেটটা আলোচনা হবে, কোথায় কি আয় ব্যয় হিসাব নিকাশ এইগুলো নেওয়া হবে। অ্যান্ড অ্যাড্রেসিং, এই বিষয়গুলো আরো ভালো ডেসক্রিপটিভ ভাবে বুঝতে হবে যখন কিনা আমরা তোমাদের মেইন টপিকে ঢুকবো, ঠিক আছে? লেজিসলেটিভ কাউন্সিল কি জিনিস, লেজিসলেটিভ অ্যাসেম্বলি কি জিনিস, পার্লামেন্টের 2টো সভা, লোকসভা, রাজ্যসভা, এগুলো কি জিনিস, সব সুন্দরভাবে তখন ডিসকাস করে দেবো। তাহলে এখানে কি হলো, এই পাওয়ার দেওয়া হলো ডিসকাসিং দ্য বাজেট অ্যান্ড অ্যাড্রেসিং কোশ্চেন টু দ্য এক্সিকিউটিভরা কি কি কোশ্চেন করতে হবে তারও একটা সুযোগ দেওয়া হলো কিন্তু এই সময়, ঠিক আছে? তাহলে এইটুকু তোমরা সকলেই বুঝতে পারলে। 1892 সালে তুমি একটা কোশ্চেন পরীক্ষায় এক বছর এসএসসি সিজিএল এসেছিল, তুমি কোশ্চেনটা এসেছিল বিগিনিং অফ দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ ইন্ডিয়া কত, মানে কোন অ্যাক্টের দ্বারা হয়েছিল? তাহলে তুমি লিখবে বিগিনিং অফ, সিজিএল এসেছিল এই কোশ্চেনটা, beginning of parliamentary system of India উত্তর লিখবে বাই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 দ্বারা, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা এক বছর এসেছিল, এটা কিন্তু তোমাদেরকে নোট করতেই হবে, ঠিক আছে? এরপরে চলে আসি আমি পরবর্তী অ্যাক্টের ক্ষেত্রে। আচ্ছা, পরবর্তী অ্যাক্ট তোমরা দেখতেই পাচ্ছ, কি অ্যাক্টের নাম? মরলে মিন্টো রিফর্মস। 1909 মরলে মিন্টো রিফর্মস, মারাত্মক ইম্পর্টেন্ট ভাই এটা। আচ্ছা, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট মরলে মিন্টো যে রিফর্মস, এইখানে আমি বলেছিলাম দুজনের নাম করবো, একটা হলো মরলে আর একটা হলো মিন্টো। আচ্ছা, এই দুজনের যে নাম হবে এদের মধ্যে একজন কি হবে তোমরা এই মনে মনে একবার একটু উচ্চারণ করো। একজন হবে সেক্রেটারি মানে সচিব রাজ্যের, আরেকজন কি হবে? ভাইসরয়, তাই তো? আগেই বুঝিয়ে দিয়েছি। তাহলে চলো দেখে নিই কি বলছি। আইনটি মরলে মিন্টো রিফর্মস নামে পরিচিত, যে আইনটা, এই যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেটা তোমার পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে তৈরি হয়। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 কি আইন নামে পরিচিত? তোমার পরীক্ষায় আসবে মরলে মিন্টো রিফর্মস নামে পরিচিত কিন্তু। আচ্ছা, মরলে কে? মরলে ছিল রাজ্যের সম্পাদক মানে সচিব, রাজ্যের সচিব মানে সেক্রেটারি, আর মিন্টো ছিল ভারতের ভাইসরয়। দেখেছো মিন্টো কি ছিল? ভারতের ভাইসরয়। এই বিষয়টা বলছিলাম। এছাড়া আর কি বলছে, কেন্দ্রীয় যে আইনসভা অর্থাৎ যে পার্লামেন্টারি যে সিস্টেম যেটা চালু হলো, সেইখানে যে সদস্য সংখ্যা 16 ছিল না, সেটা এখন বেড়ে হয়ে গেল 60। তাহলে পরীক্ষায় কোশ্চেন এটাও আসতে পারে যে কেন্দ্রীয় আইনসভায়, কেন্দ্রীয় আইন পরিষদের যে সদস্য সংখ্যা 16 থেকে 60 বানানো হয়েছিল কোন আইনের দ্বারা? উত্তর কি হবে? মরলে মিন্টো আইনের দ্বারা বা 1909 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের দ্বারা। আর এই যে সদস্যদের সংখ্যা বাড়ানো হলো, এই যে সদস্য সংখ্যা যে 60 বাড়ানো হলো, এর মধ্যে কিছু রিজার্ভ করে দেওয়া হলো কাদের জন্য? মুসলিমদের জন্য।
মুসলিমদের জন্য, এবং সেই সমস্ত মুসলিমদের শুধুমাত্র নাকি মুসলিমরাই ভোট দিতে পারবে এই কথাটা বলেছিল। দেখো, মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী চালু করা হয়েছিল, শুধুমাত্র মুসলিমরাই মুসলিম প্রার্থীদের ভোট দিতে পারে এই বিষয়টা এই সময় চালু করা হয়েছিল। সেপারেট ইলেকটোরেট ফর মুসলিমস, তাহলে মুসলিমদের জন্য যে আলাদা মানে ইলেকশন সেটাও কিন্তু চালু করেছিল কে? এই মরলে মিন্টো রিফর্মসের দ্বারা। তাই পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে সাম্প্রদায়িক নির্বাচক মণ্ডলীর জনক অর্থাৎ ফাদার অফ কমিউনাল ইলেকটোরেটের জনক কে, উত্তর কিন্তু হবে লর্ড মিন্টো। এটা মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই, রাম ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি বলতে পারো, ঠিক আছে, পলিটির ক্ষেত্রে। তো ভারতে সাম্প্রদায়িক নির্বাচন মণ্ডলীর জনক বা কমিউনাল ইলেকটোরেটের ফাদার কে? লর্ড মিন্টো কিন্তু, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। আচ্ছা, এরপরে তোমরা চলে আসবে পরবর্তী আইনে। পরবর্তী আইনেও আমি বলেছিলাম 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাহলে 1909 কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ছিল, এইবার কিন্তু আবার কি হয়ে গেল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট চলে আসছে 1919-এ। এখানেও দুজনের নাম পড়বো, একটা হলো মন্টেগু আর একজনের নাম হলো চেমসফোর্ড। হ্যাঁ, একজনের নাম হলো মন্টেগু আর একটার নাম কি? চেমসফোর্ড, ঠিক আছে। দাঁড়াও, এইখানে কি বলছে, এই আইনটি মন্টেগু চেমসফোর্ড সংস্কার নামেও পরিচিত। মন্টেগু রাজ্য সচিব ছিল, হ্যাঁ, সেক্রেটারি অফ স্টেট, আর চেমসফোর্ড কি ছিল? ভারতের ভাইসরয় ছিলেন, ঠিক আছে, এইটা নোট করে নিচ্ছ তোমরা। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা, এটাও পরীক্ষায় ভীষণ হারে আসে। কি কোশ্চেনটা আসে দেখো একটুখানি। দ্য এলিমেন্ট অফ ডায়েট্রি or dual scheme of government was introduced in provincial subject, মানে প্রাদেশিক যে বিষয়গুলোতে, সেই বিষয়গুলোতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল। এই দ্বৈত শাসন ব্যবস্থাটা বুঝতেই পারছো দুটো ভাগে বিভক্ত ছিল। একটা হলো না, দ্বৈত শাসন ব্যবস্থা দুটো ভাগে বিভক্ত ছিল না, যে বিষয়টা প্রাদেশিক যে বিষয়গুলো সেটা দুটো ভাগে বিভক্ত ছিল। একটা হলো সংরক্ষিত বিষয় আর একটা হলো স্থানান্তরিত বিষয়। তাহলে সংরক্ষিত বিষয়গুলো কি ছিল? গভর্নর যেখানে মাথা ঘামাবে, হ্যাঁ, গভর্নর জেনারেল আর তার নির্বাহী পরিষদ যেখানে কিন্তু পরিচালন করবে, সংরক্ষিত বিষয় যেখানে গভর্নর জেনারেল আর তার নির্বাহী পরিষদ দ্বারা পরিচালিত হবে, তাই আইন পরিষদের কাছে দায়বদ্ধ নয়। আচ্ছা ঠিক আছে, এই সংরক্ষিত বিষয়গুলো ঠিকই বলছিলাম যে গভর্নর জেনারেল আর নির্বাহী পরিষদ এদের দ্বারাই পরিচালিত হবে। এখানে আইন কানুন কোনো কাজ করতে পারবে না, অর্থাৎ এক্সিকিউটিভরাই এইসব জায়গাগুলোকে মেনটেন করবে, কিন্তু তোমার জুডিশিয়ারি এর উপর কোনো রকম হস্তক্ষেপ করবে না। আর স্থানান্তরিত যে বিষয়গুলো, এটা কি বলছে, যা গভর্নর জেনারেল তার কাউন্সিলের সহায়তায় পরিচালনা করতে তারা আইন পরিষদের কাছে দায়বদ্ধ ছিল। এরা আবার আইন পরিষদের কাছে কি ছিল? দায়বদ্ধ ছিল, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রাদেশিক যে বিষয়গুলো, বিষয় মানে বিভিন্ন ধরনের ম্যাটার থাকতে পারে, এক্সিকিউটিভ ম্যাটার, ঠিক আছে, সেই এক্সিকিউটিভ ম্যাটারের মধ্যে কিছু সংরক্ষিত বিষয় আছে আর কিছু স্থানান্তরিত বিষয় আছে। এই বিষয়গুলো না পরবর্তীকালে আমরা জানি ভারতের সংবিধানের তালিকা হিসাবে রূপ নিয়েছে। এই যে জিনিসগুলো, এইগুলো থেকেই বলেছি না ভারতের সংবিধান তৈরি, এই যে জিনিসটা এটাই হলো তালিকার রূপ নিয়েছে। সেই তালিকা মানে 3 রকমের তালিকা আছে, একটা দেখবে সেন্ট্রাল লিস্ট, একটা দেখবে স্টেট লিস্ট, আর একটা দেখবে কনকারেন্ট লিস্ট, ঠিক আছে। এই ধরনের লিস্ট কিন্তু তোমাদের সংবিধানে পরবর্তীকালে কিন্তু কি হয়েছে, মানে জায়গা করে নিয়েছে। তো এই বিষয়টাই কিন্তু তোমাদের মানে এর থেকেই কিন্তু আমি বলবো মানে এটার থেকেই কিন্তু মানে এসেছে এই আইনের দ্বারা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর থেকে এসেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, প্রথমবারের মতন ভারতীয় আইন পরিষদ একটি উচ্চ কক্ষ অর্থাৎ রাজ্য পরিষদ আর একটি নিম্ন কক্ষ বিধানসভা নিয়ে গঠিত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় প্রতিস্থাপিত হয়। খুব গুরুত্বপূর্ণ আবার একটা কোশ্চেন চলে আসে। তাহলে যে ভারতের যে লেজিসলেটিভ কাউন্সিল, এটাকে আবার ভেঙে দেওয়া হলো। ভেঙে দিয়ে কি করে দেওয়া হলো, রাজ্য পরিষদ একটা হলো উচ্চ কক্ষ আর একটা হলো নিম্ন কক্ষ, এই দুটোতে কিন্তু ভেঙে দেওয়া হলো। পরীক্ষায় এটাও কোশ্চেন আসতে পারে যে ভারতে
বাইক্যামেরাল যে পার্লামেন্ট এর সূচনা হয়েছিল মানে কোন অ্যাক্টের দ্বারা? তাহলে তুমি উত্তর কি দেবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর দ্বারা। আচ্ছা, এইবার এর পরবর্তী যে আইনটা আমরা পড়বো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট যে অ্যাক্ট। তুমি যদি বলো যে আমাদের যে সংবিধানটা তৈরি হয়েছে তার প্রায় 70%ই বলতে পারো এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছে, 70%। তো তোমার পরীক্ষায় কোশ্চেনটা আসবে যে কেমন ভাবে কোশ্চেনটা দেবে, যে ভারতের যে সংবিধান এইটা কোন মানে আইনের উপর বা কোথা থেকে সব থেকে বেশি কার উপরে বেস করে তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে কোশ্চেনের উত্তর কি হবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 উপর বেস করে কিন্তু ভারতের যে সংবিধান সেটা হলো মেইনলি তৈরি হয়েছে। প্রায় 70% জিনিস কিন্তু এখান থেকেই নেওয়া। আর বাকি তো তুমি জানবেই কিছুক্ষণ পরেই যে ভারতের সংবিধান প্রায় 70+ দেশের সংবিধান পড়ে, ঠিক আছে, 64 লক্ষ টাকা খরচা করে কিন্তু ভারতের সংবিধান, প্রায় 64 লক্ষ টাকা খরচা করে কিন্তু ভারতের সংবিধান তৈরি হবে। ঠিক আছে, পরবর্তীকালে সেগুলো আমরা পড়বো। এর জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাকে কিন্তু অবশ্যই থাকতে হবে। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তুমি কি করবে, বেল যে নোটিফিকেশন বাটনটা রয়েছে সেটা কিন্তু ক্লিক করে রাখবে। ঠিক আছে, যাতে পরবর্তী ভিডিও তোমরা সহজেই পাও। আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা কি পলিটি সত্যি সত্যি বুঝতে পারছো না পারছো না। ঠিক আছে, যদি বুঝতে পারো এবং কমেন্ট করে জানাও তাহলে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই চলে আসবে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দ্বারা কি কি করা হয়েছে। আচ্ছা, কি বলছে তোমরা সবাই জানো 1928 সালে, এর আগে 1928 সালে ভারতকে ডমিনিয়ন মর্যাদা দেওয়ার জন্য পাঠানো হয়েছিল কি? পাঠানো হয়েছিল সাইমন কমিশন। তো পরীক্ষায় তো কোশ্চেন তোমার আসবেই, সাইমন কমিশন কবে পাঠানো হয়? 1928 সালে। আচ্ছা, এগুলো সব লেখাই আছে, এখান থেকে আমি পড়ে বলে দিচ্ছি। এই আইনটি সাইমন কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। স্যার জন সাইমন এসেছিল 7 জন ব্রিটিশ সাংসদকে নিয়ে এসেছিল। ঠিক আছে, তাহলে তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে যে সাইমন কমিশনে কতজন সদস্য ছিল? ভুল করে যেন 3 জন মেরে দিও না, 7 জন। আর 3 জন কোথায়? 3 জন কিন্তু কোথায় বলো একটু দেখি, কমেন্ট করে জানাবে 3 জন কোথায়। আমি বলে দিচ্ছি, ক্যাবিনেট মিশন প্ল্যানে 3 জন সদস্য, আর হলো সাইমন কমিশনের 7 জন সদস্য। এই দুটো কিন্তু অনেক ছেলে মেয়েদের গুলিয়ে যায়, তার জন্য বারবার বলছি। আচ্ছা, তাহলে 7 জন সদস্য নিয়ে এসেছিল ব্রিটিশ সংসদের। তারা এসে দেখলো যে সাইমন গো ব্যাক স্লোগান শুনে ভারতের পরিস্থিতি সম্পর্কে কোনো মোটামুটি একটু বিষয়টা বুঝে ওরা আবার ফিরে গেল, এবং তার পরিপ্রেক্ষিতে একটা যে অ্যাক্ট পাঠালো সেটাই আমরা কি জানি, ভারত শাসন আইন 1935 নামে এটাই পরিচিত। ঠিক আছে, ভারতের সাংবিধানিক সংস্কার অধ্যয়নের জন্য 1928 সালের এটা কিন্তু ভারতে এসেছিল। ঠিক আছে, এই কমিশন সাংবিধানিক সংস্কার অধ্যয়নের জন্য। এই আইনের লক্ষ্য ছিল প্রদেশ এবং রাজ্যগুলিকে নিয়ে একটি একক সর্বভারতীয় ফেডারেশন তৈরি করা, মানে ইউনিয়ন গঠন করবে বলে একটা মানে চিন্তা ভাবনা করার জন্য ওরা এসেছিল। ঠিক আছে, প্রদেশ আর রাজ্য সবাইকে মানে একত্রিত করে দেবে। ঠিক আছে, যাই হোক, দেশীয় রাজ্যগুলি এতে অংশগ্রহণ না করার কারণে ফেডারেশনটি কখনোই বাস্তবায়িত হয়নি। এই যে বিষয়টা যে চিন্তা ভাবনা ছিল যে একটা সর্বভারতীয় ফেডারেশন তৈরি করবে, তাতে কিন্তু দেশীয় যে রাজ্যগুলো সেগুলো কিন্তু অংশগ্রহণ করেনি। এরপরে কি দেখছো, আইনটি প্রদেশগুলোতে স্বৈরাচার বিলুপ্ত করে, প্রভিন্সিয়াল অটোনমি কিন্তু বিলুপ্ত করে দেয়। আচ্ছা, তোমরা কিন্তু এর আগেই একটু আগে পড়েছিলে যে প্রভিন্সে, এই যে এইখানে কিন্তু পড়েছিলে প্রভিন্সে তোমার কি হলো, প্রাদেশিক বিষয়গুলোতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল, মানে প্রদেশে ভালো অধিকার দেয়া হলো কিন্তু। আর পরবর্তী ঠিক আইনের দ্বারাই কি করা হচ্ছে দেখো, প্রদেশের যে স্বায়ত্তশাসন সেটা তুলে নেওয়া হচ্ছে। ঠিক আছে, দিয়ে কি করা হচ্ছে, কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হচ্ছে। তাহলে একবারে পুরোপুরি কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা, সিস্টেম অফ ডায়ারার্কি ওয়াজ ইন্ট্রোডিউসড অ্যাট সেন্টার, মানে কোন অ্যাক্টের দ্বারা হয়েছিল? কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল কোন আইনের দ্বারা? তোমার কোশ্চেন কিন্তু আসবে প্রিভিয়াস ইয়ারে না হলেও 20 থেকে 30 বার এই কোশ্চেন এসে গেছে, দেখে নিও তোমরা একটু, যে
কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল কোন অ্যাক্টের দ্বারা? উত্তর কি লিখবে? 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে, এর দ্বারা। এরপরে তুমি দেখছো কি হয়েছিল 1936 সালের ডিসেম্বর মাসে কংগ্রেসের ফৈজপুর অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহেরু ভারত সরকারের আইন 1935-কে বন্ধনের নতুন সনদ হিসাবে বর্ণনা করেছিল। ভাই এই কোশ্চেনও মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসেছে। তাহলে জওহরলাল নেহেরু যে একটা পাঠানো হয়েছিল, যে 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটাকে 1936 সালের একটা অধিবেশন হয় ফৈজপুর অধিবেশন। কংগ্রেসের অধিবেশনগুলো তোমরা কোথায় পড়বে? মডার্ন হিস্ট্রিতে পড়বে। সেখানে দেখবে ফৈজপুর যে অধিবেশন, সেই অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহেরু এই 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে একটা নামকরণ দিয়েছিল, যা দ্য নিউ চার্টার অফ বন্ডেজ, দ্য নিউ চার্টার অফ বন্ডেজ বলে আখ্যায়িত করেছিল। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু ভিভিআই কোশ্চেন, প্রচুরবার পরীক্ষায় এসেছে। এর পরবর্তীকালে 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের পরবর্তীকালে তোমরা দেখবে যে আরো বিভিন্ন ধরনের ডমিনিয়ন মর্যাদা দেওয়ার জন্য, ভারতকে মানে স্বাধীন করার জন্য বা সংবিধান তৈরি করার জন্য তোমার বিভিন্ন ধরনের মিশন বারবার আসবে। তার প্রথমে আসবে ক্রিপস মিশন, ক্রিপস মিশন আসবে কত সালে আসবে তোমরাই বলো? 1942 সালে ক্রিপস মিশন আসবে। তার পরবর্তীকালে কি আসবে? ক্যাবিনেট মিশন আসবে 1946 সালে, ক্যাবিনেট মিশন। সালে পরীক্ষা এখান থেকে একটা কোশ্চেন আসবে, এই ক্যাবিনেট মিশন যেটা এসেছিল এতে কতজন সদস্য ছিল? তিনজন, তাই না? এবং এই তিনজন সদস্যের যে সদস্য যেটা ছিল তাদের নাম আসবে। তোমরা সবাই মোটামুটি এগুলো পড়েছো অনেকেই হয়তো। তাহলে তিনজন সদস্যের নামটা আমি একটু তোমাদের লিখে দিচ্ছি। প্যাথিক লরেন্স, নামগুলো একটু লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ এইগুলো। প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। আর 3 নম্বর হলো প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, আর একটা হলো এভি আলেকজান্ডার, এভি আলেকজান্ডার। এভি আলেকজান্ডার, ঠিক আছে। তো ক্যাবিনেট মিশন কবে এসেছিল এটা একটা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ, 1946 সালে। আর এতে কতজন সদস্য ছিল? 3 জন, তাদের নাম, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর পরবর্তীকালে তোমরা দেখবে ভারত শাসন আইন 1947-এর ভারত শাসন আইন বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট হিসাবেও তুমি বলতে পারো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। আচ্ছা, এরপরে তো তোমার ক্যাবিনেট মিশনের পরে কি হলো? মাউন্ট ব্যাটেন প্ল্যানও এসেছিল কিন্তু, হ্যাঁ। এর দ্বারা কি করা হয়েছিল? মাউন্ট ব্যাটেন প্ল্যানের দ্বারা তোমরা তো সবই পরবর্তীকালে আরো বলবো, মাউন্ট ব্যাটেন প্ল্যান, ডিকি বার্ড প্ল্যান সম্পর্কে বলবো, তার জন্য একটু ওয়েট করো। আচ্ছা, মাউন্ট ব্যাটেন প্ল্যানের কাজ ছিল তোমার মেইনলি ভারতকে পৃথক করে দেওয়া, আর ভারতে যে সংবিধান যেটা মানে তৈরি হবে, সেই সংবিধানের জন্য সংবিধান সভা গঠনের একটা দায়িত্ব কিন্তু এদের হাতে ছিল। এরপরে আমরা দেখবো যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, যার দ্বারা কিন্তু ভারতকে স্বাধীনতা প্রদান করা হয়েছিল। ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট আছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কত? 1947 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কিন্তু প্রদান করা হয়েছিল, যার দ্বারা ভারতকে কিন্তু স্বাধীনতা দেওয়া হয়েছিল। এবং এই স্বাধীনতা দেওয়ার পরে ভারতে কি হয়েছিল? একটা ক্যাবিনেট তৈরি হয়েছিল, মানে প্রথম
প্রথম যে ক্যাবিনেটটা তৈরি হয়েছিল মানে স্বাধীন সরকারের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটটা সম্পর্কেও তোমাদের কোশ্চেন আসে। এটাই হলো ভারতের প্রথম যে স্বাধীন সরকার, সেই সরকারের ক্যাবিনেট। তাদের ক্যাবিনেট মানে কি? ক্যাবিনেট মানে হলো কিছু মন্ত্রী, গুরুত্বপূর্ণ যারা বিষয়গুলো কিন্তু পরিচালন করে, ঠিক আছে, তাদেরকে ক্যাবিনেট বলা হয়। কিছু কিছু মন্ত্রী নিয়ে গঠিত হয় ক্যাবিনেট, ঠিক আছে, এক কথায় আমি বলবো। কিন্তু এই ক্যাবিনেট যেটা তৈরি হয়েছিল এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্স ক্যাবিনেট, ঠিক আছে। কিন্তু এর আগে একটা আমি বলতে পারি, এই জায়গায় তোমাকে আমি বলবো অন্তর্বর্তীকালীন একটা কিন্তু গভর্নমেন্ট তৈরি হয়েছিল। অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টও তৈরি হয়েছিল, সেটা হলো 1946 সালে, যেটা কিনা 2রা সেপ্টেম্বর, তাই তো? অন্তর্বর্তী, তাই তো? ইন্টারিম গভর্নমেন্ট একটা ফর্ম হয়েছিল 1946 সালের 2রা সেপ্টেম্বর। আচ্ছা, এই যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছিল, সেই ইন্টারিম গভর্নমেন্টেরও কিন্তু একটা কি ছিল? ক্যাবিনেট ছিল। সেই ইন্টারিম গভর্নমেন্টেরও কি ছিল? একটা ক্যাবিনেট ছিল। আচ্ছা, 1946 সালে মানে কি বুঝতে পারছো তো? যখন সংবিধান সভা তৈরি হচ্ছে না, সেই সময় একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয় কিন্তু, এবং তারও একটা ক্যাবিনেট ছিল। সেই ক্যাবিনেটের যে মিনিস্টারগুলো ছিল, সেইগুলো মাঝের মধ্যে পরীক্ষা আসে, ইন্টারিম গভর্নমেন্টের ক্যাবিনেট মিনিস্টার, ঠিক আছে। আর আমরা এখানে যেটা পড়ছি, এই স্লাইডে যেটা পড়ছি, সেটা হলো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স যে ক্যাবিনেট, মানে ভারতের যে স্বাধীন হওয়ার পরে যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের বিভিন্ন মিনিস্টার। আচ্ছা, এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে মিনিস্টার, সেগুলো কিন্তু আমি তোমাদের এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব, পরবর্তী ভিডিওতে, ঠিক আছে। তোমরা এখন স্বাধীন ভারতের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের বিভিন্ন মিনিস্টারের নাম দেখে নাও। বলছে যে 1 নম্বর জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু তোমরা কি ছিল? তোমরা প্রত্যেকেই যেন প্রাইম মিনিস্টারও ছিল, প্রধানমন্ত্রী যেমন ছিল, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মানে বাহ্যিক যে তোমার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মানে বুঝতে পারছো বিদেশ মন্ত্রী হিসাবে কিন্তু ইনি কাজ করতো, ইনি দুটো ছিল। আচ্ছা, 2 নম্বর কি? সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি কি ছিলেন? হোম মিনিস্টার ছিল, যেটা বর্তমানে এখন কে আছে তোমরা বলো তো? হোম মিনিস্টার কে আছে? হোম মিনিস্টার আছেন